আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিসের সেশন নিয়ে। আজকে 2 জুলাই, গতকাল ছিল 1 জুলাই ডক্টরস ডে। তো সেটা একটা বিশেষ দিন ছিল। তো বিশেষ দিনে কিন্তু বিশেষ বিশেষ পিক্স নিয়ে এসেছিলাম আমরা। তো আজকেও কিন্তু বিশেষ বিশেষ পিক্স থাকছে। তো সবার প্রথমে আমরা শুরু করব। প্রথমে আমরা রিসার্চ ডিসক্লেমার, যেটা আমরা প্রত্যেক দিনের ন্যায় রাখি, পোস্ট মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম। তো সেখানে আমাদের সম্পূর্ণ বায়াসটা থাকছে টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে। এবং সেই ডিসক্লেমারের মধ্যে আমরা যেগুলো বলছি, কারেন্সি, স্টক, যাই নিয়ে আলোচনা করি, ঠিক আছে, বা ডেরিভেটিভ সেগমেন্ট যেটা নিয়ে আলোচনা করি, প্রত্যেকটা কিন্তু টেকনিক্যাল বায়াসের উপরে। তো সেখানে আমাদের ক্যান্ডেলস্টিক থাকছে, আরএসআই থাকছে, বলিঞ্জার ব্যান্ড থাকছে, ওপেন ইন্টারেস্ট থাকছে, ইচুমুরু ক্লাউড থাকছে। পাশাপাশি গ্লোবাল কিউজ আমরা দেখেন একটুখানি। প্রথমে ব্র্যান্ড, ডলার, গ্লোবাল ইন্ডাইসেস যদি কিছু প্রয়োজন হয় আজকে দেখতে হবে। গ্লোবাল ইন্ডাইসেস ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিছু রয়েছে, সেটার দিকে চোখ রাখতে হবে। ডোমেস্টিক কিউজ রাখবো, বা কিউজের দিকে চোখ রাখবো। সেখানে ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স ইন্টারেস্টিং মুভমেন্ট দেখাচ্ছে এখানে। নিফটি 50 ইন্টারেস্টিং মুভমেন্ট দেখাচ্ছে, মানে কোরিলেশন গুলো আজকে একটু অদ্ভুত টাইপের রয়েছে, তার জন্য সেই সব দিকে প্রত্যেকে চোখ রাখবেন, কারণ শেষে ইন্টারেস্টিং একটা ইন্ডেক্স স্পেসিফিক আমাদের অপশন স্ট্র্যাটেজি রয়েছে। পাশাপাশি সেক্টরিয়াল কোনো ভিউ থাকলে নিশ্চয়ই আলোচনা করবো সেটাও। তো সর্বপ্রথম আমরা চলে আসবো এখানটায়। আমরা দেখবো এখানে বর্তমানে যেটা আমাদের চার্ট খোলা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইউএস ডলার দেখতে পাচ্ছি একটা ফলিং চ্যানেলের নতুন করে গঠন তৈরি করছে। কারণ একটা ছিল হাই, এই হাইয়ের পরে একটা লোয়ার হাই বানিয়েছে। ইট মিনস বাজারকে কিন্তু এবার এই হাই যেটা রয়েছে বা ক্লোজিং যেটা রয়েছে 101 পয়েন্ট সামথিং, 101 পয়েন্ট আপনার 586, এটাকে যদি ক্লোজ করে উপরে যেতে হয় তাহলে পরে কিন্তু বেগ পেতে হবে ডলার, এবং সেখান থেকে কিন্তু বড় রকম ফল আসবে যদি এর উপরে যদি চলে যায়। এর উপরে গিয়ে ক্লোজ করলে, কারণ সেখানে একটা নেগেটিভ ডাইভারজেন্স ফর্মেশন হবে ইমিডিয়েট এফেক্টে যদি যায়। আর যদি ধীরে ধীরে এখন 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস পরে যায়, তখন কিন্তু আর ডাইভারজেন্সের কোনো এফেক্ট থাকবে না, ঠিক আছে। তো বর্তমানে আমরা দেখেছিলাম একটা পিআরডি ছিল, পিআরডির পরে কিন্তু দুটো পুল ব্যাক আসে, এবং আসার পরে কিন্তু অলমোস্ট সেই সুইং হাইয়ের কাছ থেকে কিন্তু রিজেকশন নিয়ে প্রাইস কিন্তু নিচে এসেছে। এবং আজকে যে ক্যান্ডেলটা হয়েছে, এটা কোনোভাবেই ভালো ক্যান্ডেল মানা যায় না, ঠিক আছে। তো একটা বিয়ারিশ এঙ্গালফিং বলতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে বিয়ারিশ মারুবুজু ফরমেশন আপাতত দেখতে পাচ্ছি। সেটা কিন্তু বাজারকে এবারে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসতে পারে, মানে ডলার ইন্ডেক্সকে। এতে কিন্তু ইমার্জিং মার্কেটের জন্য একটা গুড সিচুয়েশন হতে পারে আগামী দিনে। একটু ব্রেন্ট ক্রুডকে দেখে নেবো। ব্রেন্ট ক্রুড আবার একটু অন্যরকম চাল চালছে। তো ব্রেন্ট ক্রুড যেটা দেখা যাচ্ছে বর্তমানে, অ্যাজ পার আরএসআই টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী আমরা যদি দেখি, 24শে জুন আমাদের যে আরএসআই ছিল সেটা ছিল আমাদের 26.35। আজকের আরএসআই রয়েছে 26.25, তাহলে পরে এখানটা 35, এখানে 25। তো সুতরাং ডাইভারজেন্স কিন্তু এখনো নেই, এটা স্বস্তির নিঃশ্বাস। যদি ডাইভারজেন্স ফাইনালি রাতে তৈরি হয়ে যায় তাহলে পরে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে, ঠিক আছে। ডাইভারজেন্স অ্যাকচুয়ালি সে গতকালই নাগেট হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপাতত চার্ট ফরমেশন যেটা রয়েছে ঠিকঠাক রয়েছে। এতেও ফলিং চ্যানেলের মধ্যে কোনো রকম পুল ব্যাকের সংকেত দেখতে পাচ্ছি না। তার পাশাপাশি যদি আমরা চলে আসি এখান থেকে গোল্ড সিলভারের দিকে, সেখানে একটু একটু করে মোমেন্টাম দেখা দিচ্ছে। গোল্ডেও মোমেন্টাম দেখা দিচ্ছে, সিলভারেও মোমেন্টাম দেখা দিচ্ছে, মানে একটা আপ ট্রেন্ড আবার ছোট্ট করে নিলেও নিতে পারে, ঠিক আছে। এর মানেই না এখান থেকে লাইফ টাইম হাই ব্রেকআউট করে দেবে। ইন্টারেস্টিং চার্ট যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে জাপানের চার্টে। জাপান কিন্তু অলমোস্ট একটা আপ ট্রেন্ডের পরে একটা কনসলিডেশনে চলে গেছে আপাতত বেশ কিছুদিন ধরে। কোরিয়ার চার্ট কিন্তু অন্যরকম কথা বলছে। মোটামুটি 8%-এর ফল আজকে দেখতে পাচ্ছি। একটা পুল ব্যাক এলো, পুল ব্যাক আসার পরে সেটা সাস্টেন করতে পারেনি, সেটা কিন্তু নিচের দিকে নিয়ে আসছে। ইম্পর্টেন্ট সাপোর্ট কোথায় রয়েছে? অলমোস্ট 7,420, এটা এর আশপাশে দেখতে পাচ্ছি একটা সাপোর্ট রয়েছে। তার নিচে ভালো সাপোর্ট রয়েছে 7,050-এর আশপাশে। তো এই দুটো লেভেলকে যদি হোল্ড করতে পারে তো ওয়েল অ্যান্ড গুড, যদি হোল্ড না করতে পারে তাহলে পরে কিন্তু কোরিয়ার বাজার নিচের দিকে। ইম্পর্টেন্ট সাপোর্ট যেগুলো রয়েছে সেটা অলমোস্ট আমাদের 6,360 এই লেভেলটা, ঠিক আছে। এর আশপাশে কিন্তু এসে সাপোর্ট নিতে হবে তাকে, তার আগে কিন্তু তার ভালো কোনো সাপোর্ট নেই। আশা করা যাচ্ছে যেহেতু আরএসআই চলে এসেছে 42.21-এ, তো আরএসআই 60 থেকে যেহেতু ফলিং চ্যানেলে একখানা নতুন করে গঠন দেখা দিয়েছে আমাদের আরএসআই তে, তো সেটা যদি হয় তাহলে পরে 7,000 লেভেলটাই বা 7,100, এটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাজ করা উচিত আপাতত, ঠিক আছে। বাজারে অনেক কিছু হতে পারে, কোনো রকম বাজারকে ডিসকাউন্ট করে চলা যায় না। বাজার কিন্তু সুপ্রিম, বাজার ইজ এ গড। তো সে কিন্তু অনেক কিছু ঘটাতে পারে, ঠিক আছে। আমরা চার্টের দিকে চোখ রাখলে সেগুলো রেগুলার আপডেট পাবো, এবং এই চ্যানেলের দিকে চোখ রাখলে রেগুলার আপডেট পাবো। পাশাপাশি চলে আসবে একটু ইউএসডি আইএনআর। সেখানে কিন্তু আবার একটু আমাদের রুপি উইক এবং ডলার কিন্তু স্ট্রেংথ দেখাচ্ছে, মানে রিলেশনটা একটু অন্য টাইপের রয়েছে। এবার এটা কিন্তু আমাদের ইকোনমির জন্য আবার নেগেটিভ ইম্প্যাক্ট দেখায়। ইন্ডিয়া ভিক্স, সেখানে দেখতে পাচ্ছি আবার পজিটিভ ডাইভারজেন্স তৈরি হচ্ছে। ইট মিনস ইন্ডিয়ান মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার
চেষ্টা করছে, বাট এই ডাইভারজেন্স গুলো কিন্তু বাধা হতে পারে। কাল পরশুর ভেতরে যদি ডাইভারজেন্সটা যদি ওয়ার্ক না করে, তাহলে পরে কিন্তু আমাদের কাজের কাজ হয়ে যাবে। যদি ভিক্স আরো নিচে চলে যায়, মোটামুটি যদি 12 নিচে গিয়ে ক্লোজ করে, তাহলে পরে কিন্তু ধরে নেবো এই চ্যানেলটা কিন্তু আর কোনো কাজের নয়, যে এখান থেকে পুল ব্যাক আসবে বলে বিশেষ কিছু। আর এলে পরে কিন্তু আপাতত নিফটি আজকের যে মোমেন্টাম রয়েছে, ইট ইজ এ গুড মোমেন্টাম রাইট নাও। চলে আসবো নিফটি চার্টে। তো নিফটি দেখতে পাচ্ছি আমরা লাস্ট 18ই জুনের যে ক্লোজিং ছিল 168, অলমোস্ট তার উপরে আজকে ক্লোজিং দিচ্ছে। তো 168 উপরে যদি ক্লোজ হয়ে যায়, এবং সেটা হয়ে যাবে ফাইনালি, তো হয়ে গেলে পরে কিন্তু এই বাজার নেক্সট একটা মোমেন্টাম নেবে অ্যাটলিস্ট, সেটা 24,500 অব্দি একটা রাস্তা খুলে যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে বর্তমানে। কিভাবে বলছি, কোনো বায়াস দিয়ে, কোনো বায়াস অবশ্যই রয়েছে সেখানে, শুধুমাত্র নিজের কোনো মন গড়া কল্পনা নয়। টেকনিক্যাল অ্যানালিসিসের যে প্যারামিটার, সেটা একটা রাউন্ডিং বটম ফরমেশন, ছোট্ট রাউন্ডিং বটম ফরমেশনের কিন্তু একটা ছোট্ট ব্রেকআউট দেখতে পাচ্ছি, এবং RSI 60 কে আবার হোল্ড করার জন্য কিন্তু সেই উপরের দিকে মোমেন্টাম দেখাচ্ছে। দিস ইজ এ গুড সাইন রাইট নাও। বাট সেখান থেকে বাজার কিন্তু খারাপ হলে অবাক হওয়ার কিছু নেই। আমাদের সাপোর্ট লেভেলটা মাথায় রাখতে হবে, 23,900 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি সেটাকে ব্রিজ করে ক্লোজ করে নিচে, তাহলে পরে কিন্তু বাজার আবার নিচের লেভেল অলমোস্ট আমাদের 23,650, এই লেভেলটা কিন্তু রিটেস্ট আগামী দিনে হলেও হতে পারে। এটা কিন্তু বারবার আসার চেষ্টা করছে, বাট পাচ্ছে না। যদি পেরে গেল একবার, তাহলে পরে কিন্তু বাজার এই লেভেল বা এর নিচেও কিন্তু যেতে পারে। এবং আপাতত যদি কোনোভাবে কাল পরশু তরশু 24,250-60-এর উপরে যদি ব্রেকআউট করে ক্লোজ করে, তাহলে কিন্তু নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স 24,500 হাসতে হাসতে কিন্তু বাজার রিচ করে নেবে। তো আমরা চোখ রাখবো চার্টের দিকে, এবং তার জন্য আমাদের দেখতে হবে অপশন চেনে আমরা দেখতে পাচ্ছি আপাতত ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 24,000, একদম ক্রুশিয়াল সাপোর্ট, যেটা ওয়াই এর সাপোর্ট দেখতে পাচ্ছি। আর রেজিস্ট্যান্স দেখাচ্ছে 24,500, এবং তার উপর একটা ছোট্ট রেজিস্ট্যান্স মানে নতুন করে বিল্ড আপ হচ্ছে, যেটার নাম হচ্ছে আমাদের 24,600তে, 24,500, 24,600 আমাদের কাছে আপাতত ভালো রেজিস্ট্যান্স। এবং 24,200 কিন্তু কম নয়, যথেষ্ট রেজিস্ট্যান্সের ভালো জায়গা রয়েছে এটা, এটাকেও চোখ রাখতে হবে আমাদের। তো নিফটির ওপরই আমাদের স্ট্র্যাটেজি থাকছে, অপশন স্ট্র্যাটেজি, সেটা আমি সবার শেষে আলোচনা করি যেরকম, সেরকমই করব। প্রথম স্টক আমাদের কাছে রয়েছে যেটা কনকর কন্টেনার কর্পোরেশন বলে যে কোম্পানিটি রয়েছে। তো সেখানে তারা ট্রান্সপোর্টেশন করে থাকে এদেশ থেকে ওদেশ, জাহাজে প্রচুর তাদের জিনিসপত্র আসে তাদের কন্টেনারে করে। তো সেই কোম্পানির যে চার্ট একটা সুন্দর পুল ব্যাক দিয়েছিল উপরের দিকে, কারণ হরমুজের যেহেতু খুলে যাওয়া, সেটা কিন্তু কন্টেনার কর্পোরেশনের জন্য একটা গুড সাইন। তো সেখান থেকে কিন্তু সেই স্টক আপাতত দেখতে পাচ্ছি একটা ওপরের দিকে যায়, যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স রয়েছে উপরে 490, 490 হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এবং সেখানে RSI 60-40-র ভেতরে ট্রেড হচ্ছে। ইম্পর্টেন্ট একটা ছোট্ট ট্রেডিং বেট, বড় ট্রেডিং বেট নয়, এটা শুধুমাত্র ফিউচারে যারা কাজ করবেন তাদের জন্য অ্যাপ্লিকেবল। 490-তে একটা রিস্ক নিয়ে, ছোট্ট করে রিস্ক নিয়ে, নিচে সাপোর্ট হচ্ছে 465, এইটুকুনি হচ্ছে আপনার জন্য বেস্ট এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট আপনার জন্য 473 থেকে 475, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্স, এই হচ্ছে আমাদের সাপোর্ট। তাহলে এটাকে কি করবো, বাই করবো না সেল করবো? চলুন দেখা যাক। এটাকে আমরা বাই করার জন্যই বলছি, যে এখান থেকে বাই করা যায়, শর্ট নয়, কখনোই শর্ট নয়, শর্ট করা যাবে না, এটাকে লং করার জন্য আমরা বলছি। তো সেখানে একটু ভড়কে দিয়েছিলাম, মানে মাঝখানে দু একটা কথা বলেছিলাম যে এটা লং এর স্টক নয়, শর্টের স্টক না, অ্যাকচুয়ালি লং এর স্টক এটা। দেখে মনে হতে পারে, কারণ কন্টেনার কর্পোরেশনে যদি আপনারা উইকলি মান্থলি এই সমস্ত টাইম ফ্রেম দেখেন, সেখানে কখনোই মনে হবে না যেখান থেকে লং করা উচিত। বাট একটা ছোট্ট রিস্ক দিয়ে কিন্তু লং করা যেতে পারে। লং করতে গেলে আপনার কাছে যে রিস্কের প্যারামিটার 465, তো 465 এলে কাইন্ডলি আপনাকে লস বুক করতে হবে 8,000 টাকার কাছাকাছি। এবং তাতে আপনার মার্জিন লাগছে অলমোস্ট 1,17,000, আর এদিকে 16, অলমোস্ট 1,40,000 টাকা রাউন্ড ফিগারে ধরে চলুন, আপনার টোটাল নেট নেট মার্জিন লাগবে। তো এই মার্জিন নিয়ে যদি কেউ কাজ করতে চান, একটু বড় মার্জিনের ব্যাপার স্যাপার রয়েছে। রিস্কি স্টক হতে পারে, অনেক সময় বড় রিটার্ন দিয়ে চলে যায়, কিন্তু যদি কোনোভাবে এই কনকর যদি এই হাইটাকে কেটে দেয়, 490 যদি কেটে দেয়, তাহলে পরে কিন্তু নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স 510, 520 এগুলো, এবং তার উপরে লেভেল কিন্তু 536-38, কারণ যুদ্ধের খবর মোটামুটি স্টেবল রয়েছে। কনকর কিন্তু আপাতত ওপরের দিকে একটা মোমেন্টাম নিলেও নিতে পারে, ঠিক আছে। কেন বলছি, তার কারণ হচ্ছে এখানে ইচিমোকু ক্লাউড রয়েছে, সেখানে কিন্তু দুটো লেভেলের ক্রস ওভার আজকে গতকাল করেছিল। আজকে একটা শান্ত স্বভাবের সাথে কিন্তু সে গ্যাপ আপ ওপেনিং হয়ে নিচে ক্লোজ করে আপাতত বন্ধ হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে রিস্কি স্টক, রিস্কি বেট, কেউ যদি নিতে চান তো নেবেন, বা আদারওয়াইজ ক্যাশেও কাজ করতে পারেন। ক্যাশে কাজ করলে পরে কিন্তু সেখানটায় আপনাকে মাথায় রাখতে হবে স্টপ লসটা 465, ঠিক আছে। ওকে, নেক্সট স্টক চলে আসছে আমাদের জন্য সিজি পাওয়ার, ক্রম্পটন গ্রেভস ইলেকট্রিক্যাল এবং পাওয়ার যে কোম্পানিটা রয়েছে। তো অ্যাকচুয়ালি এটা চিপ তৈরি করা কোম্পানি, ওর যে ইলেকট্রিক্যাল যেটা সেটা আলাদা, এটা চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো সেখানে কম্পটন গ্রেভস পাওয়ার যেটা রয়েছে, এর বর্তমান যে কন্ডিশন আমরা এর আগেও বলেছিলাম, কিন্তু এটা একটা সেলিং এর স্টক, ভালো সেলের একটা পজিশন দিয়েও গেছিল,
লাস্ট টাইম আমাদের অলমোস্ট এখান থেকে 835-36 থেকে এই লেভেলটা থেকে অলমোস্ট এখান থেকে আমাদের দিয়ে গেছিল, এখানে আমরা সেলিং বলেছিলাম 23শে জুন, সেখান থেকে একদিনে কিন্তু পুরো লেভেল মোটামুটি ব্রিজ করে দিয়ে চলে গেছিল। না, এইটা ছিল আপনার 8ই জুন, সরি 8ই জুন আমরা দিয়েছিলাম, 5ই জুন বলেছিলাম, 8ই জুন কিন্তু পুরো টার্গেট দিয়ে বেরিয়ে গেছিল। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কাছে এটা কেন বলছি, বিকজ এখানে একটা নেগেটিভ ডাইভারজেন্স ফর্ম হয়েছে, যেটা বাজারের জন্য অত্যন্ত খারাপ জিনিস। তো নেগেটিভ ডাইভারজেন্স যদি ওয়ার্ক করে যায় তাহলে পরে কিন্তু এই সিজি পাওয়ারকে কিন্তু RSI 40 অব্দি এবার আনতে পারে। সেখানে দাঁড়িয়ে আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে আজকের ডে হাই যেটা 980, 980 হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, যেটা স্টপ লস হিসেবে কাজ করা উচিত, এবং সাপোর্ট হচ্ছে আমাদের 925। তাহলে চলুন যদি এটাকে সেল করে কাজ করা যায় তাহলে পরে সেখানটা আপনাদের 980 গেলে আপনার কত কি লস হতে পারে, 980 গেলে অলমোস্ট আপনাদের লস হতে পারে এখান থেকে কিন্তু 7,800, মানে 8,000 এর লস ম্যাক্সিমাম নিতে হবে। এবং সেখান থেকে রিওয়ার্ড কিন্তু 925 আসা মানে কিন্তু ডিসেন্ট রিওয়ার্ড, অলমোস্ট 1:2 এর কাছাকাছি রিওয়ার্ড চলে আসবে। সেটা মাথায় রেখে কাজ করবেন। লাস্ট স্টক যেটা হচ্ছে আমাদের কাছে ইনফোসিস, বহু চর্চিত, খুবই খারাপ স্টক, পুরো সেক্টরটাই খারাপ, আইটি সেক্টর। সেখান থেকে একটা কন্ট্রাবেট নিয়ে আমরা আজকে কথা বলতে চলি, তো বলেছি তো। তো এই কন্ট্রাবেট যেটা হতে পারে আগামী দিনে, এই ইনফোসিস কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স 1105 অব্দি কিন্তু ট্রাভেল করতে পারে। সাপোর্ট রয়েছে 996, এই দুটোই আমরা যদি নিয়ে এগোতে চাই তাহলে পরে কিন্তু এই ইনফোসিস, আজকে আমরা কেন বলছি, বিকজ দিস ইজ এ পিওর বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম হয়েছে। এবং বুলিশ কিকার ক্যান্ডেল এর আগেও আপনাদের সাথে আমি অনেকবার আলোচনা করেছি, বুলিশ কিকার হলে অ্যাটলিস্ট 2 থেকে 3টে মিনিমাম ক্যান্ডেল আসে, 2 থেকে 3টে যদি বড় বড় ক্যান্ডেল আসে তাহলে কিন্তু 1105 যাওয়াটা এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার নয়। আপনার ডাউন সাইড রিস্কটাও কিন্তু লিমিটেড থাকছে, অলমোস্ট এখান থেকে 50-60 টাকার কাছাকাছি ডাউন সাইড রিস্ক থাকছে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা ইনফোসিসের সাথে একটা লং বেট নিই তাহলে পরে 996 আপনার কাছে যদি স্টপ লস হয়, অলমোস্ট 7,500 টাকার কাছাকাছি আপনার কাছে স্টপ লস থাকছে। আর উপরের দিকে রিওয়ার্ড কিন্তু যথেষ্ট ডিসেন্ট রিওয়ার্ড রয়েছে, 1:2, 2.5 বা 3 বা 4, 5 কত আসবে আমরা জানি না, বাট যদি উপরের দিকে মোমেন্টাম নিয়ে বেরিয়ে গেল এই ইনফোসিস, একে ধরে রাখা মুশকিল। এই কিন্তু সেখান থেকে যদি কোনো গুড নিউজ চলে এলো, এআই রিলেটেড যে কন্ট্রোভার্সি গুলো চলছে সেগুলো যদি এসকেলেট না হয়, যদি সেটা থেমে যায় তাহলে পরে কিন্তু বাজার, এই আইটি কিন্তু একটা নতুন ডার্ক হর্স হতে পারে, ঠিক আছে। তো চোখ রাখবো আমরা চার্টের দিকে। এবং লাস্ট যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে অপশনের স্ট্র্যাটেজি, সেটা আমাদের পিওরলি থাকছে নিফটির ওপরে। নেক্সট উইকলি এক্সপায়ারির জন্য 7 জুলাই যে এক্সপায়ারি রয়েছে, সেখানে আমরা 24-200 একটা কলকে লং করে এবং 24-300 একটি কলকে শর্ট করে আমরা কাজ করতে পারি, যেখানে দাঁড়াবে আপনার একটা বুল কল স্প্রেড, যেটা মাঝে মধ্যে আমি আলোচনা করি আপনাদের সাথে। তাতে আপনার ম্যাক্সিমাম মার্জিন লাগছে 31,000 আর ম্যাক্সিমাম লস থাকছে আপনার 3,000। ধরে চলুন নেট নেট 38 থেকে 40 হাজার টাকা রাউন্ড আপ করে আপনার ট্রেডিং ক্যাপিটাল থাকলে ইউ ক্যান ডু দিস। সেখানে আপনার সেফ বেট হচ্ছে, সেফ রিস্ক হচ্ছে সেফ রিস্ক, কারণ আপনার আনলিমিটেড রিস্ক নয়, 100 পয়েন্টস এর রিস্কের কথা বলছি না আমি, 200 পয়েন্ট রিস্কের কথা বলছি না, আমরা এখানে মাত্র বলছি অলমোস্ট 40 পয়েন্টের কাছাকাছি রিস্ক। যদি 40 পয়েন্ট রিস্ক কেউ নিতে পারে তাহলে পরে কিন্তু উপর দিকে রিওয়ার্ড অলমোস্ট আপনার কাছে থাকছে 50 পয়েন্টের, 1.1:1.1 এর কাছাকাছি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও থাকছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এই বেটটা কিন্তু সেফ বেট, কারণ আমরা নিফটি দেখতে পাচ্ছি এটা বুলিশনেস দেখাচ্ছে, সে যদি ব্রেকআউট করে আপ ট্রেন্ড নিয়ে নেয় একটা, তাহলে পরে কিন্তু 24-300 উপরে ক্লোজ করে যাওয়া মানে কিন্তু আপনার জ্যাকপট হয়ে গেল, ঠিক আছে। ওকে, তো চোখ রাখবো আমরা চার্টের দিকে প্রত্যেক দিনের ন্যায়, আগামী দিনও আমরা চলে আসবো আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস নিয়ে। ওকে, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমাদের আগামীকাল দেখা হচ্ছে। হ্যাভ এ গুড ডে, হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং।